নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। আর চারটের চারদিকে শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, যে খবরে আগাগোড়া আমরা নজর রেখেছি, আপডেট দিয়েছি, তা হলো সংসদে হানা যে কাণ্ড এবং জানিয়ে চলছে এক বছর ধরে পরিকল্পনা। মাস্টারমাইন্ড ললিত ঝা সহ 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং আটক করা হয়েছে 2 জনকে। সাগরেদদের মোবাইল ফোন পুড়িয়ে দেয় ললিত, এমনটাই তথ্য উঠে আসছে। পাশাপাশি প্রমাণ লোপাটের জন্যই যে ফোন পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দিল্লি পুলিশ তদন্তে এমনটাই দাবি করেছে। সব মিলিয়ে কিন্তু যে খবরে আমরা নজর রেখেছি তা হলো সংসদ হানা কাণ্ড, যেখানে মাস্টারমাইন্ড ললিত ঝা, গতকালই আপনাদের বলেছিলাম যে মাস্টারমাইন্ড ললিত ঝা তার কিন্তু বাংলা যোগও রয়েছে এবং এই সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু দিল্লি পুলিশ এখন তদন্ত করছে। এখনো পর্যন্ত 7 জন হাতে আছে এবং এদের কাছ থেকেই ঠিক কি পরিকল্পনা ছিল, কিভাবে এই পরিকল্পনা রূপায়ণ করার সম্ভাবনা ছিল, এই সমস্ত কিছু তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এবং যেমনটা বলছিলাম, সংসদ হানা কাণ্ড, 7 চক্রের সংসদ হানা, মাস্টারমাইন্ড ললিত ঝা তার সম্পর্কে যেমনটা বলছিলাম, তার কিন্তু বাংলা যোগও রয়েছে। যা দেখা যাচ্ছে যে বড়বাজার এলাকায় কিছুদিন তিনি ছিলেন, তারপর বাগুইহাটিতে পরিবার নিয়ে চলে যান, কিন্তু বড়বাজারে তিনি শিক্ষকতা করতে আসেন। পাশাপাশি তিনি বাগুইহাটিতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে কিছুদিন পড়ানো। এবং তাছাড়া যেটা জানা যাচ্ছে যে এই যে ঘটনা, অর্থাৎ 15ই ডিসেম্বর যে ঘটনা ঘটেছে, যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, তার ঠিক কিছুদিন আগে 10 তারিখ অর্থাৎ 10ই ডিসেম্বর তার পরিবারকে, মা বাবাকে পাঠিয়ে দেন তিনি বিহারে এবং তিনি নিজে কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা হন। সব মিলিয়ে প্রতিবেশী, স্থানীয় বাসিন্দা সবাই কিন্তু একেবারে বিস্মিত। ঠিক কিভাবে ঘটালো ললিত ঝা এমন ঘটনা, পুলিশও তদন্ত করছে। অবশ্যই সেই তদন্তের সাক্ষী থাকছে আমরা, আপডেট দিচ্ছি আপনাকে। আমাদের অপর স্টুডিও থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি, আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরের কাছ থেকে আমরা যেটা জানবো যে দিল্লি পুলিশ যে এফআইআর করেছে, সেই এফআইআর ঠিক কি রয়েছে অঙ্কুর? মধুবন্তী, দিল্লি পুলিশের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর মাধ্যমে কিন্তু অনেকগুলো তথ্য আমরা পাচ্ছি। প্রথম যে তথ্য আমাদের কাছে উঠে আসছে, ভেতরে যারা ঢুকেছিলেন, সংসদের ভেতরে যারা অপারেশন চালিয়েছিল, তারা 2 জন, সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি। এই সাগর শর্মা লখনৌয়ের বাসিন্দা। এই লখনৌয়ের যে 7 চক্রে যে সংসদের হানা, মোট চক্রী ছিলেন 7 জন। এই তাদের মধ্যে এই হচ্ছে ললিত ঝা, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া সাগর শর্মা, মনোরঞ্জন ডি। এই সাগর শর্মা হচ্ছেন লখনৌয়ের বাসিন্দা, যে লখনৌ থেকে ওই বিশেষ জুতো কেনা হয়েছিল। ওই জুতো কিন্তু লখনৌ থেকে কেনা, যেখানে ভেতরে আরেকটা পোর্শন করা ছিল। 1 বছর ধরে এই ঘটনার পরিকল্পনা করা হয়েছিল এবং এরা সকলেই ভগৎ সিং ফ্যান ক্লাবের মেম্বার ছিলেন এবং সেই ফ্যান ক্লাবের যে বিষয়টি, সেখান থেকেই তারা সকলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন। সাগর শর্মা তিনি নিজে, দিল্লি পুলিশের এফআইআর অনুযায়ী জানতে পারা যাচ্ছে, তিনি লখনৌয়ের বাসিন্দা এবং তিনি এই জুতোর যে লখনৌ থেকে তৈরি করানো হয়েছিল, আলাদাভাবে তৈরি করা হয়েছিল। অন্যদিকে অপর যে ব্যক্তি মনোরঞ্জন ডি, যিনি এই সংসদের ভেতরে অপর যে ব্যক্তি ভেতরে ছিলেন, তিনি মাইসুরুর বাসিন্দা, কর্ণাটকের মাইসুরুর বাসিন্দা এবং লখনৌয়ের বাসিন্দা সাগর শর্মা। এরা 2 জন ভেতরে ঢোকেন। এদের সঙ্গে ছিল এক ধূসর রঙের জুতো, দুজনেই পায়ে ধূসর রঙের জুতো পরেছিলেন। এরা ঠিক করেছিলেন যে ওয়েলে নেমে তাদের সঙ্গে যে ক্যান ছিল, সেই ক্যানের মধ্যে থাকা সেই যে স্মোক বম, সেটাকে তারা ফাটাবেন, এমনটাই পরিকল্পনা করে নিয়েছেন। পুরোটাই দৃষ্টি আকর্ষণের বিষয় এবং সেই পরিকল্পনাটাই করা ছিল তাদের। জুতোয় একটা বিশেষ ছিদ্র ছিল, একটা পোর্শন ছিল, সেখানে একটা গর্ত করা ছিল, বাঁ পায়ে একজনের ছিল এবং সেই ছিদ্রের মধ্যেই একটা বিশেষ গর্ত করা হয়, যে গর্তের মধ্যে রাখার বন্দোবস্ত করা হয়েছিল, এই যাতে নিরাপত্তারক্ষীদের চোখে না পড়ে, যে তারা যেরকমভাবে এই স্মোক বম নিয়ে গিয়েছিলেন, স্মোক বম ক্যানটা যাতে লুকিয়ে নিয়ে যাওয়া যায় সংসদের একেবারে ভেতরে, সেটা নিশ্চিত করার জন্য এই বিশেষ জুতোর বন্দোবস্ত করা হয়েছিল। এবং এই যে জুতোর বন্দোবস্ত করে তারা ভেতর অবধি পৌঁছে গেলেন, তারপরে এই ধূসর রঙের জুতো যাতে চট করে চোখেও পড়েনি। এবং এই যে বিশেষ ধরনের যে স্মোক বম, এটার মডেল ছিল হচ্ছে 000 ইয়েলো। 000 ইয়েলো এই যে মডেলের যে স্মোক বম, সেটা বাঁ পায়ের জুতোয় ছিদ্র করে সেখানে রাখা ছিল। এই বাঁ পায়ের জুতোর ছিদ্রের মধ্যেই এই পুরো স্মোক বমটা রাখা হয়েছিল এবং এভাবেই
ছিদ্রটা যাতে ধরে রাখা যায় তার জন্য জুতোর তলায় একটা বিশেষ সোল তৈরি করা হয়েছিল। আমাদের প্রত্যেকের জুতোতে সোল আছে আমরা জানি, ওই শুকতলার মতো একটা বিশেষ খাপ তৈরি করা হয়েছিল। লখনউতে একটি জুতোর দোকানের একজন কর্মচারীকে দিয়ে বিশেষভাবে তৈরি করানো হয়েছিল। যেমন ধূসর রঙের জুতো ঠিক একই রকমভাবে মোজাও খাকি রঙের তৈরি করানো হয়েছিল, মানে কেনা হয়েছিল। দুই ব্যক্তি মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা, এরা দুজনেই ধূসর রঙের জুতো এবং খাকি রঙের মোজা পরেছিলেন এবং তাদের জুতোয় ছিদ্র ছিল এবং তার সঙ্গে একটি সোলটাও বিশেষ কায়দার ছিল যাতে সেখানে একটা তৈরি হয়। ডান পায়ের যে জুতো, সেই ডান পায়ের জুতোটাও আংশিকভাবে কাটা ছিল। এই যে দুজনের সঙ্গে যে স্মোক বম যা নিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করবে, সেটাকে এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে গিয়ে ভেতর অবধি তো নিয়ে পৌঁছতে হবে, তার জন্যই কিন্তু এত কিছু তাদের পরিকল্পনা ছিল। এবং 000 ইয়েলো মডেলের ওই যে ইয়েলো স্মোক বম, সেটি তারা এভাবেই ওই বিশেষভাবে তৈরি জুতোর মধ্যে করে তারা সংসদের ভেতরে নিয়ে গিয়ে পৌঁছে যায়। এবং তারপরে শুধুমাত্র স্মোক বম নয়, তাদের কাছে কিছু প্রচারপত্রও ছিল বলে জানতে পারা যাচ্ছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে আমরা জানি গতকালই তাদেরকে আদালতে পেশ করা হয় এবং সেই সময় যে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে এই যে দুজন সাগর এবং মনোরঞ্জন, এদের দুজনের কাছেই প্রচারপত্র ছিল, যে প্রচারপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা দেখেছি সেই প্রচারপত্র নিয়ে এই দুজনেই স্পিকারের আসনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মাঝপথেই তাদেরকে ধরে ফেলেন সাংসদরা। এই প্রচারপত্রে কি ছিল? এই প্রচারপত্রে যে ছবি ছিল তাতে তেরঙ্গা অর্থাৎ ভারতের যে জাতীয় পতাকা, তার যে রং, সেই জাতীয় পতাকার রঙের মধ্যেই হাতের মুঠি ছিল। অর্থাৎ যেটা একটা হাতের মুঠি, অর্থাৎ বিপ্লবের একটা নির্ঘোষ বলা যেতে পারে ঘোষণা, সেই হাতের মুঠি ছিল। একই সঙ্গে ইংরেজি এবং হিন্দি এই দুটি ভাষাতেই ওই যে প্রচারপত্র বা লিফলেট, সেই প্রচারপত্রের মধ্যে লেখা ছিল জয় হিন্দ, ইংরেজি এবং হিন্দিতে জয় হিন্দ বলে লেখা ছিল। এইভাবেই তারা সম্পূর্ণভাবে পরিকল্পনা করে তারা ভেতরে ঢুকেছিলেন। একদিকে যেমন তাদের জুতোয় বিশেষ সোলে বিশেষ ছিদ্র করা ছিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের হাতে ছিল প্রচারপত্র এবং ছিল ইয়েলো স্মোক বম সেই জুতোর ছিদ্রের মধ্যে। এবং এরাই হচ্ছে গিয়ে যে পাঁচজন মনোরঞ্জন ডি, সাগর শর্মা, অমল শিন্ডে, নীলম এবং এই ললিত ঝা, যে ললিত ঝাকে দিল্লি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি আত্মসমর্পণ করেছেন বলে খবর। যিনি দীর্ঘদিন ধরে কলকাতায় ছিলেন, রবীন্দ্র সরণিতে ছিলেন, বাগুইয়াটির হেলা বটতলায় ছিলেন এই ললিত ঝা, যাকে যিনি এই প্রধান পরিকল্পক বা মূল চক্রী বলে বলা হচ্ছে এই ললিত ঝাকেই। তারই বন্ধু বিশালের বাড়িতে গুরগাঁওতে এই চারজন আশ্রয় নিয়েছিলেন। 10 থেকে 13 তারিখ পর্যন্ত তারা ওখানেই ছিলেন। ভগৎ সিং ফ্যান ক্লাবের তারা সবাই সদস্য ছিলেন। এরা সবাই এই 1 বছর ধরে এই 7 জন যে পরিকল্পনাটা করেন, ভগৎ সিং ফ্যান ক্লাবের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হয়। 1 বছর ধরে তারা পরিকল্পনা করেন যে ঠিক কিভাবে চলতে পারে। ঠিক বাজেট অধিবেশনের সময় তারা রেকি করেন গোটা বিষয়টি, অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখা কোন রাস্তায় ঢোকা হবে, কোন রাস্তায় বেরোনো হবে, কিভাবে কোন সময় কে কিভাবে কার কি ভূমিকা হবে, সেই বিষয়টি সম্পর্কে যে সম্যক অবহিত হওয়া, সেটা বাজেট অধিবেশনেই কমপ্লিট হয়েছিল। তারপরে গত 10ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর এই সময়টা তারা গুরগাঁওতে ললিত ঝায়ের বন্ধু বিকের বাড়িতে থেকে তারা সেখানে একেবারে চূড়ান্ত পরিকল্পনা সেরে ফেলে। সেখানেই গা ঢাকা দিয়ে থাকছিলেন তারা। 13ই ডিসেম্বর বুধবার দিন এই ঘটনাটি তারা সংসদে ঘটায়, যে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলেই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। যে 4 জনকে প্রাথমিকভাবে ধরা হয়েছে, অর্থাৎ যারা সংসদের ভেতরে এবং বাইরে যারা ছিলেন, সাগর, মনোরঞ্জন, নীলম এবং অমল শিন্ডে, এই 4 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ফলে এই 4 জন তাদেরকে নিয়ে লখনউতে সেই জুতোর দোকানেও নিয়ে যাওয়া হতে পারে বলে আমরা জানতে পারছি, যেখানে তাদের জন্য ওই স্পেশাল জুতো তৈরি করে দেওয়া হয়েছিল, যে একটা স্পেশাল সোল, তাতে ছিদ্র থাকবে, ডান পায়ের জুতো আংশিক কাটা থাকবে। এবং সংসদ ভবনে তারা কিভাবে ঢুকলেন
এত সহজে এই নিরাপত্তার বেষ্টনী ভেদ করলেন কি করে? সেই বিষয়টি জানার জন্য সংসদের ভেতরের ঘটনারও পুনর্নির্মাণ করা হবে, যেভাবে ঢুকেছেন বেরিয়েছেন, এবং সংসদের ওপরে যে গ্যালারি ছিল সেই গ্যালারি থেকে এই যে দুজন ঝাঁপ দিয়ে পড়লেন, সেই ঝাঁপ দেওয়ার বিষয়টিও এত নিখুঁতভাবে করলেন, কেউ আহত হলেন না, সেটারও পুনর্নির্মাণ করতে পারে দিল্লি পুলিশ, এমনটাই এখনো পর্যন্ত দিল্লি পুলিশ সূত্রে খবর। এই যে যারা রয়েছেন, এই সাগর লখনৌয়ের বাসিন্দা, কর্ণাটকের বাসিন্দা মনোরঞ্জন ডি, এবং তারপরে এই বিশাল, তিনি গুরগাঁও, অমল শিন্ডে মহারাষ্ট্র, নীলাম হরিয়ানা, এরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় ছিলেন। এই 5 জনকে ইতিমধ্যেই 6 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে, এবং 5 জন গ্রেপ্তার, 2 জন আটক। এই মাস্টার মাইন্ড ললিত ঝা সহ এই 5 জনকে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তাদের সুনির্দিষ্টভাবে উদ্দেশ্য কী ছিল, এবং যে 2 জনকে আটক করা হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যে 4 জন ছিলেন সংসদ চত্বরে তাদেরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে। এই যে সাগরেদদের যে মোবাইল ফোন, সেটাকেও পুড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করেছিল ললিত ঝা। আমরা এবার আবারও চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছে মধুবন্তী। ধন্যবাদ অঙ্কুর। অর্থাৎ এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে শনিবার বা রবিবার, এবং অবশ্যই এই পরিকল্পনা ঠিক কিভাবে করা হয়েছিল, কিভাবে নিরাপত্তার ফাঁক গুলে ওই 4 জন 2 জন ভিতরে প্রবেশ করেছিলেন এবং এই পুরো পরিকল্পনা করা হয়েছিল এবং তার রূপায়িত করা হয়েছিল, এই সবটাই জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ। আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য তারই কিছু পয়েন্ট তুলে ধরলেন, ঠিক কিভাবে বিশেষ জুতোর মাধ্যমে, কিভাবে কল লিস্ট থেকে আরও অনেকের সঙ্গে যোগাযোগ করে এবং পাশাপাশি বাজেট অধিবেশনের সময় রেকি করে সব মিলিয়ে কিভাবে তারা এই পরিকল্পনা করেছিল, সেই কিছু তথ্য তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। কলকাতার মাস্টার মাইন্ড ললিত ঝা, তার কথা বলছিলাম কিছুক্ষণ আগেই, তার কিন্তু আরও একটি ডেরার সন্ধান পাওয়া গেছে, এবং আমরা জানি রবীন্দ্র সরণির পর তিনি বাগুইহাটিতে বাড়ি ভাড়া করেন এবং সেখানে পরিবার নিয়ে থাকতে শুরু করেন, এবং এই বাগুইহাটির ভাড়া বাড়িতে 3 বছর ধরে ছিলেন ললিত তার বাবা মা ভাইয়ের সঙ্গে, এমনটাই কিন্তু তথ্যে উঠে আসছে। 3 বছর ধরে যেমনটা বলছিলাম ভাড়া বাড়িতে থাকতেন, এবং ওই সময় তিনি শিক্ষকতাও করতেন। যেমনটা জানা যাচ্ছে কিছু সময়ের জন্য তিনি একটি স্কুলে পড়ান। বাবা মা ভাইয়ের সঙ্গে যেমনটা বলছিলাম বাগুইহাটির ওই ভাড়া বাড়িতে তিনি থাকতেন, এবং সেই সময় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে কিছুদিন পড়ান, এবং সেখানে ওই এলাকায় সবজিও বিক্রি করেন তিনি। এবং এমনটাই বলছেন প্রতিবেশীরা, তাকে জিজ্ঞাসাবাদ করে আরও জানা যাচ্ছে যে 10ই ডিসেম্বর বাবা মাকে বিহারে পাঠিয়ে দেন এবং তিনি নিজে দিল্লি চলে যান, এবং তারপর 15ই ডিসেম্বর সংসদ হানা, সংসদ তাণ্ডবের এই ঘটনা। বুধবার সংসদে স্মোক ক্যান কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝার দিল্লির পুলিশের কাছে আত্মসমর্পণ। বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। তারপর তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ললিত ঝার সঙ্গে কলকাতার যোগ ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। রবীন্দ্র সরণি ভাড়া বাড়ির পর আবার নতুন আস্তানার হদিশ মিলল। বাগুইহাটির হেলাবরতলার পালপাড়াতে মিলল দ্বিতীয় বাড়ির খোঁজ। সপরিবারে ভাড়া থাকতেন ললিত। মা বাবা ও ভাইয়ের সঙ্গে প্রায় 3 বছর ধরে ভাড়া ছিলেন। সংসদ তাণ্ডবের 3 দিন আগে 10ই ডিসেম্বর বাগুইহাটির বাড়ি ছেড়ে চলে যান ললিত। সেরকমই দাবি স্থানীয়দের। 10 তারিখে মা বাবা ভাই গেছে, লোহিত ছিল দুপুরবেলা, আবার সন্ধ্যেবেলা আমি দেখুন উপরে থাকি, এবার কখন কে আসে আমি ঠিক বুঝতে পারি না, সন্ধ্যেবেলায় লোহিত বেরিয়ে গেছে। 10ই ডিসেম্বর ললিতের মা বাবা বিহারের গ্রামের বাড়িতে যাচ্ছেন বলে জানিয়েছেন বাড়ির মালিক শেফালি সর্দার। তারিখে ছিল 10 তারিখে, 9 তারিখে ওর মা আমাকে ভাড়া দিল, দিয়ে বলল দিদি আমি দেশে যাচ্ছি। ও প্রত্যেক বছর এরকম টাইমে ওদের দেশে যায়, দেশে যাচ্ছি আমি 2 মাস পরে আসবো। তাই বললাম যে 2 মাস থাকবেন, তা ভাড়া কে দেবে? বললো ললিত আছে, ললিত দেবে। বড়বাজারে প্রাইভেট টিউশনি ও একটি স্কুলে পড়াতেন ললিত ঝা। সেই রকমই দাবি প্রতিবেশী মনিকাদের। উনি স্কুলে টিচার ছিলেন, একটা টিউশনি করতেন, এটুকু জানি। পাড়ায় ভালো ছেলে বলে পরিচিত ললিত যে এমন কাণ্ড ঘটাতে পারে তা ভেবেই পাচ্ছেন না স্থানীয়রা। মাথা তুলেও কথা বলতেন না ললিত ঝা। তার সংসদে হানাদারিতে স্বাভাবিকভাবেই বিস্মিত তারা। আমাদেরকে সাথে কথাও বলতো না, আমরা যে দেখে যদি কোনো কথা জিজ্ঞাসা করতাম মাথা নিচু করে সাড়া দিত, আর কারোর সাথে কথাও বলতো না বা কারোর সাথে নিষ্ক্রিয়াও করতো না। ওনার যে কারোর সাথে গরম নিয়ে কথা, কোনো বাচ্চাকে বকা, ওসব কিছুই না, ওর মধ্যে ভালো ছেলে হয় না। ইতিমধ্যেই বাগুইহাটির বাড়িতে পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে। স্থানীয়দের দাবি ললিত যাবার সময় তাদেরকে জানিয়ে গেছেন কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। সংসদ হানাদারির ঘটনায় ললিত ঝার ভূমিকায় অবাক স্থানীয়রা। সুমন শিকদারের রিপোর্ট, কলকাতা টিভি।
আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, একটা বিষয় জানতে চাইবো, এই যে দ্বিতীয় আস্তানার কথা উঠে আসছে তথ্যের, সেক্ষেত্রে একটা তো আমরা জানি কিছুদিন তিনি রবীন্দ্র সরণিতে ছিলেন, তারপর সেখান থেকে বাগুইহাটিতে সপরিবারে চলে আসেন, তারপরের আস্তানা সম্পর্কে তোমার কাছে কি তথ্য উঠে আসছে? একদম, দেখো এই সংসদে যে স্মোক কাণ্ড, স্মোক ক্যান কাণ্ড, সেই কাণ্ডের যে মূল মাস্টার মাইন্ড ধরা হচ্ছে যাকে, সেই ললিত ঝা। মূলত এই যে আমি বাড়িটা যদি তোমাকে এই ঘরটা দেখাই, এই ঘরেই মূলত সপরিবারে থাকতো ললিত ঝা। এই মা বাবা ভাইদের নিয়ে ললিত ঝা এই বাগুইহাটির এই যে হেলাবরতলায় যে বাড়ি, সেই বাড়িতেই মূলত থাকতো। 10ই ডিসেম্বর, যেটা প্রতিবেশীরা দাবি করছে, 10ই ডিসেম্বর ললিত ঝা কিন্তু মা বাবাকে দেশের বাড়িতে পাঠানোর উদ্দেশ্যে মা বাবাকে যখন ট্রেনে তুলে দিয়ে আসে, সেই 10 তারিখই কিন্তু সন্ধ্যাবেলায় তাকে এই বাড়িতেই শেষ দেখা যায়। মূলত প্রতিবেশীদের তিনি জানান যে তিনি যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুমন শিকদারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের দেখাচ্ছিলেন যে বাগুইহাটির যে বাড়ির কথা আমরা বারবার বলছি, যে এলাকায় উনি থাকতেন এবং সেখানে কি করতেন, তার গতিবিধি কেমন ছিল, সবটাই তাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা জানতে পেরেছি। সেখানে জানা যাচ্ছে যে 10ই ডিসেম্বর শেষ তাদের পরিবারকে দেখা গেছিল এবং ললিত ঝাকেও ওই 10ই ডিসেম্বরই দেখেছিলেন প্রতিবেশীরা, এবং তারা যেটা বলছেন যে বাবা মাকে বিহারে পাঠিয়ে দেন এবং তিনি নিজে দিল্লি চলে যান, এমনটাই তারাও জেনেছেন। সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে, এই বাগুইহাটির বাড়িতেই কিন্তু শেষ অবধি তিনি ছিলেন 10ই ডিসেম্বর অবধি, কারণ আমরা জানি তারপরেই 15ই ডিসেম্বর 1 বছরের পরিকল্পনা নিয়ে যে ঘটনা রূপায়ণ করা সম্ভব হয়েছে তাদের পক্ষে, 7 জন মিলে যে সংসদ তাণ্ডবের ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনা তো আপনাদের কাছে পরিষ্কার, কিন্তু যা আমরা দেখতে পেলাম যে এই বাগুইহাটি এলাকায় কিন্তু 10ই ডিসেম্বর অবধি ললিত ঝা তার পরিবারের সঙ্গে থেকেছিলেন। এই সংক্রান্ত আরো খবর এবং আরো খবর রয়েছে 4টের চারদিকে। এখন সময় হয়ে গেছে একটা বিরতির পর থাকছি, সঙ্গে থাকবেন। রংবোমা হামলার ঘটনা নিয়ে শুক্রবারও উত্তাল ছিল সংসদ, এবং সংসদের বাইরে ও ভিতরে দফায় দফায় চলে বিক্ষোভ। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করে বৃহস্পতিবারই সরব হয়েছিলেন বিরোধী সাংসদেরা। লোকসভা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় লাগাতার বিবৃতির দাবি করে যাচ্ছেন বিরোধী শিবিরের সাংসদরা, এবং যার জেরে একের পর এক আমরা দেখতে পাচ্ছি সংসদ বিভিন্ন বিষয়ে উত্তাল হওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয় নিয়েও উত্তাল হয়েছে এবং বিরোধী সাংসদকে সাসপেন্ডও হতে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু এখনো পর্যন্ত সংসদে বিবৃতি দেননি, বরং একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। নিরাপত্তায় গাফিলতির কথা মেনে নিলেও বিষয়টি নিয়ে রাজনীতি করার জন্য বিরোধীদেরই আক্রমণ করেছেন। সংসদে হানা রাজনীতিতে ঘোলা জল, যেমনটা বলছি যে সংসদে হানা, সংসদে তাণ্ডব রাজ্য রাজনীতি কিন্তু একেবারে উত্তাল করে দিয়েছে, এবং এই রাজনীতিতে ঘোলা জল তৈরি করেছে তৃণমূলকে জড়ানোর চেষ্টা বঙ্গ বিজেপির। বারবারই সেই লক্ষণ দেখা যাচ্ছে। বিজেপির হাতিয়ার ললিতের সঙ্গে তাপস রায়ের ছবি, বিধায়ক তাপস রায়ের একটি ছবি আমরা দেখেছি যে লকেট চট্টোপাধ্যায় তিনি দেখিয়েছেন, এবং সেই ছবি দেখিয়ে জল ঘোলার কথা যেমনটা বলছিলাম, যে রাজ্য রাজনীতি তোলপাড় এই সংসদ হানাকে কেন্দ্র করে, এই সংসদ তাণ্ডবকে কেন্দ্র করে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ চোখে পড়ছে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি পথে তাপস রায় তিনি যেটা বলছেন যে কোনো কারোর সঙ্গে ছবি থাকতেই পারে। সুকান্ত মজুমদার এবং লকেট চট্টোপাধ্যায় আমরা দেখেছি সেই ছবি দেখিয়েছেন এবং তাদের বক্তব্য রেখেছেন, যেখানে দেখা যাচ্ছে যে বারংবারই তৃণমূলকে আক্রমণ করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 862 কোটি টাকা ব্যয়ে নির্মিত সংসদ ভবনের সুরক্ষা ব্যবস্থা কতটা ভঙ্গুর তা বেআব্রু হয়ে গিয়েছে গত বুধবারের ঘটনায়। বহুস্তরীয় নিরাপত্তা বলয় টপকে 2 যুবকের অধিবেশন কক্ষে ঢুকে দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়ার ঘটনায় মুখ পুড়েছে শাসকের। বিড়ম্বনার মাত্রা বাড়িয়েছেন কর্ণাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। 2016 সালে প্রধানমন্ত্রী মোদীর জীবনীকার এই সাংসদ 2 হামলাকারীকে সংসদে ঢোকার পাশের জন্য সুপারিশ করেছিলেন।
ঘটনাচক্রে ওই দুই যুবকই প্রতাপের সংসদীয় কেন্দ্র মাইথুরুর বাসিন্দা। উদ্ভূত পরিস্থিতিতে শাসক এতটাই চাপে যে এমন গুরুতর ঘটনার পর প্রধানমন্ত্রী তো দূর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের চলতি অধিবেশনে এসে বিবৃতি দিয়ে উঠতে পারেননি। কিন্তু সেই দাবি তোলায় সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট 15 জন বিরোধী সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি বিতর্কে জড়িয়ে পড়লেও বহাল তবিয়তে স্বপদে রয়েছেন মোদী ঘনিষ্ঠ সাংসদ প্রতাপ সিনহা। তার টিকি ছুঁতে পারেনি তদন্তকারীরা। এই ইস্যুতে নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপাতে মরিয়া হয়ে পড়েছে কেন্দ্রের শাসক দল। বাংলায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে সংসদে হামলার মূল ষড়যন্ত্রী অভিযোগে ধৃত ললিত ঝায়ের 2020 সালে তোলা ছবি পোস্ট করেছেন। ওই ছবি দিয়ে হামলার সঙ্গে সরাসরি তৃণমূলের যোগ থাকার কথা বলেছেন বিজেপি সাংসদ। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বিজেপির, তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে কুৎসা শুরু করেছে পদ্ম শিবির। এ বিষয়ে আইনি পদক্ষেপের কথা বিবেচনা করছেন তাপস রায়। এই কাহিনী দিয়ে ঘুরিয়ে দেয়া, ট্রোল আর্মি দিয়ে ঘুরিয়ে দেয়া, এবং তার সেনাপতি একজন আছেন, ঘুরিয়ে দিয়ে কোন রাজ্যে কোন শহর তার দায়িত্ব তাকে নিতে হবে। এই যে ছেলে মেয়েরা সারা রাজ্য ব্যাপী কিংবা সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন, কাহিনীটা ওইদিকে ঘুরে যাচ্ছে। তারপর একটা ছবি দেখানো, কে কার সঙ্গে ছবির মধ্যে ছিল, এই যে ডিফ্লেকশন ট্যাকটিক্স, এটা হচ্ছে নিজের গাফিলতি। ছবি দেখি, এখন ছবি তো অনেকের সঙ্গে অনেকেই দেখা যায়, কিন্তু এটা এভিডেন্স, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এই ছবির আগে কিছু, এই ছবির পরে কিছু, আমি একেবারে স্পষ্ট করে আমি বলে দিচ্ছি, এটা হলপ করে বলছি যে এই ব্যক্তির নামে এবং চেহারায় আমি কখনোই পরিচিত নই, এবং তো অ্যারেস্ট হয়েছে শুনলাম। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় যেভাবে একটি ছবি পোস্ট করে সুকান্ত তৃণমূলকে জড়িয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছেন, তাতে এর নেপথ্যে কেন্দ্রের শাসকের বৃহত্তর চক্রান্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিরোধীদের মতে এই স্মার্টফোনের যুগে বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি দিয়েই যদি সব প্রমাণ হয়, তাহলে মেহুল চোকসি বা নীরব মোদীর মতো ফেরার আসামির সঙ্গে মোদীর ছবি নিয়ে কি জবাব দেবেন সুকান্তরা? যদিও রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, ছবি দিয়ে তাঁরা রাজনীতি করেন না। তবে 26/11 ঘটনার মতো সংসদ হামলাতেও বঙ্গযোগ নিয়ে রাজ্য প্রশাসনকে যেভাবে দূষেছেন শ্রমিক, তা আদতে সেই নজর ঘোরানোর নগ্ন কৌশল বলেই মনে করছে বিরোধীরা। কলকাতা টিভি। এবং যেটা দেখা যাচ্ছে যে সংসদে হামলার ঘটনায় দায় বিরোধীদের উপর চাপাতে একেবারে মরিয়া বিজেপি। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যে ছবি সামনে এসেছে 2020 সালের মধ্য কলকাতার একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে, সেখানে তৃণমূল কংগ্রেসের মধ্য কলকাতার যে নেতা রয়েছেন তাপস রায়, তার সঙ্গে ললিতের ছবি দেখা যাচ্ছে। তা নিয়েই কিন্তু সুকান্ত মজুমদার টুইট করছেন, শুভেন্দু অধিকারী টুইট করছেন, লকেট চট্টোপাধ্যায় টুইট করছেন। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে তাপস রায় বলেছেন, এই রকম একটি সিরিয়াস ঘটনা যে সংসদে হামলা, সেখানে ললিতের নাম জড়িয়েছে, সেই বিষয়টিকে একেবারে লঘু আকারে দেখার চেষ্টা করছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সুকান্ত মজুমদার যে মন্তব্য করছেন, একেবারে শিশুসুলভ মন্তব্য করছেন বলে কুণাল ঘোষ আক্রমণ করেছেন। গত কয়েকদিন ধরেই কিন্তু সংসদ উত্তাল রয়েছে এই সংসদ হামলা নিয়ে। সেখানে বিজেপির রাজ্য নেতৃত্ব যেভাবে বিষয়টি ঘোরানোর চেষ্টা করছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, তা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। যদিও তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায় আমাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী দিনে তিনি দলের সঙ্গে কথা বলবেন এবং আইনি পরামর্শ নেবেন। এবং তার আরও মন্তব্য, এই রকম একটি সিরিয়াস বিষয়, সংসদের মতো জায়গাতে হামলা এবং সেখানে একজনের নাম জড়িয়েছে, তাকে নিয়ে যেভাবে বালখিল্যপনা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, সুকান্ত মজুমদারের মতো রাজ্য নেতৃত্বের পক্ষে তা কখনোই মানানসই নয়। অবিলম্বে তৃণমূল কংগ্রেসের যে দাবি রয়েছে যে অবিলম্বে যে সাংসদ পাস দিয়েছিলেন তাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে লোকসভায় এসে বিবৃতি দিতে হবে। এছাড়াও রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়া জোটের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা ইতিমধ্যেই হয়েছেন। ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে।
সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ঘাটালের শিশু মেলায় টেন্ডার বিতর্ক, মেলাকে ব্যবসার আধার দাবি বিরোধীদের। 1,49,00,000 টাকার ওপেন টেন্ডার, কিন্তু কোনো হিসেব নেই নিশানা বিরোধীদের। মেলার স্বচ্ছতা রাখতেই ওপেন টেন্ডার, এমনটাই দাবি তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের। ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে 16 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 35তম ঘাটাল উৎসব ও শিশু মেলা। মেলা চলবে 25শে জানুয়ারি পর্যন্ত। ঘাটালের শিশু মেলায় এবার ওপেন টেন্ডার ডাকা হয়, আর সেই ওপেন টেন্ডার ঘিরে শুরু রাজনৈতিক তরজা। টেন্ডারে মেলার মাঠ সহ মোট 1,49,00,000 টাকা ওঠে। এদিকে টেন্ডার পর্ব শুরু হতেই বিরোধীরা এই মেলাকে ব্যবসার আধার বলে দাবি করছে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ঘাটালবাসীর গর্বের মেলা শিশু মেলা। ওপেন টেন্ডার হয়েছে 1,49,00,000 টাকার, কিন্তু তার কোনো হিসেব থাকবে না বলেই কটাক্ষ তাঁর। এখন শুরু হয়ে গেছে চোরেদের মেলা। তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। ঘাটালবাসীর গর্বের মেলাকে চোরেদের মেলা তৈরি করেছে। আমরা প্রতিবারে দেখি ওপেন টেন্ডার, এই এত কিছু আয়োজন হলো। গত বছর টেন্ডার হয়েছিল 1,47,50,000 ওপেন টেন্ডার, তার কোনো হিসাব নেই। একই সুর সিপিআইএম নেতা রাজীব মহাপাত্রের গলায়। ঘাটালের শিশু মেলা বকলমে তৃণমূলের মেলায় পরিণত হয়েছে বলে দাবি বাম নেতার। এখন মেলাটা বকলমে তৃণমূল, প্রকাশ্যে আমরা দেখছি তার মেলার মঞ্চে তৃণমূলের নেতৃত্বের ভিড়, তা সহ হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। এই মেলায় কে কত টাকা ভাগবটারা করবে, কত টাকা টেন্ডার হলো সেটা বড় কথা না, মেলার পারপাসে কত টাকা খরচা হবে আর কত টাকা হচ্ছে নেতাদের পকেটে যাবে, সেটাই হচ্ছে বিষয়। এসব কথা মানতে নারাজ মেলার যুগ্ম সাধারণ সম্পাদক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দলুই। তাঁর দাবি, মেলায় স্বচ্ছতা রাখতেই ওপেন টেন্ডার করা হয়েছে। সেই লাইটের টেন্ডারে গতবারে ছিল 9 লক্ষ টাকা, এবারে সেটা হয়েছে 15 লক্ষ টাকা, অর্থাৎ ওখানে 6 লক্ষ টাকা আমাদের বেড়ে হয়েছে। গতবারে 1,47,50,000, এবারে হয়েছে সেটা 1,49,00,000 টাকা, 1,49,00,000 টাকা, অর্থাৎ গতবারের চেয়ে এবারে 1.5 লক্ষ টাকা আরো বেড়েছে টোটাল মেলায়। ঐতিহ্যবাহী মেলা নিয়ে রাজনীতি ভালো চোখে দেখছে না সাধারণ মানুষ। সুষ্ঠুভাবে মেলা পরিচালিত হোক চাইছে ঘাটালবাসী। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। প্রতিবেদন তো দেখলাম, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যর কাছ থেকে। মধুসূদন, এই বিতর্ক, এই অভিযোগ তো নতুন নয়, এর আগেও আমরা এরকম ঘটনা ঘটতে দেখেছি। সেক্ষেত্রে এবারে এই বিতর্কের সূত্রপাতের জায়গাটায় চলে যাব। দেখো মধুবন্তী, একেবারে কিন্তু শুধু এই বছর নয়, গত কয়েক বছর ধরেই কিন্তু এরকম একটা ঘটনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে ঘাটালের যে বিজেপি বিধায়ক শীতল কপাট, তিনি বারে বারে দাবি করে থাকেন যে ঘাটালের যে শিশু মেলা, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে কিন্তু একটি বড় মেলা এই ঘাটালের শিশু মেলা, তিনি এই শিশু মেলাতে কিন্তু আমন্ত্রণ পাননি। সেই নিয়েও কিন্তু একটা বিতর্ক লক্ষ্য করা যায়। তবে এইবারের যে একটা ঘটনা, গত কয়েকদিন আগেও আমরা দেখিয়েছিলাম আমাদের কলকাতা টিভির দর্শকদের, যে একটা টেন্ডার যে করাকে কেন্দ্র করে একটা নতুন যে কমিটি, সেই কমিটির গঠনকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্বের ছবি লক্ষ্য করা গেছিল। তবে সেই ঘটনায় কিন্তু একটা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হলেও বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। তবে গতকাল এই যে ঘাটাল যে শিশু মেলা, সেই শিশু মেলাকে একটি টেন্ডারের ডাক দেওয়া হয়। সেই টেন্ডারে কিন্তু 1,49,00,000 টাকা টেন্ডার করা হয় এই শিশু মেলার। আজ 16 যে জানুয়ারি, সেই 16 জানুয়ারি থেকে কিন্তু এই মেলার শুভ সূচনা হবে। তবে এই যে শিশু মেলা, সেই শিশু মেলাকে কেন্দ্র করে কিন্তু এই যে টেন্ডার, অর্থাৎ 1,49,00,000 টাকা যেটা টেন্ডার উঠেছে, সেই নিয়ে কিন্তু একটা বিতর্কের দানা বেঁধেছে। তবে সিপিএম থেকে শুরু করে বিজেপি প্রত্যেকেই কিন্তু শাসক দল তৃণমূলকে কিন্তু কটাক্ষ করতে শুরু করেছে। তাদের বিরোধীদের দাবি যে ঘাটালে এই যে শিশু মেলা, এই শিশু মেলা কিন্তু তৃণমূলের নেতাদের মেলায় পরিণত হয়েছে। এই কথার বলার যে কারণ, যে আমি প্রথমেই যেটা বললাম, যে বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি বারে বারে অভিযোগ করে আসেন তিনি নাকি ডাক পান না, অর্থাৎ তিনি আমন্ত্রণ পান না এই শিশু মেলার ক্ষেত্রে। এই নিয়ে কিন্তু একটা বিতর্কের দানা বাঁধতে শুরু করে। তবে এই যে 1,49,00,000 টাকা এই টেন্ডার কিন্তু প্রসেস শুরু হয়েছে। 16 জানুয়ারি থেকে এই মেলার শুভ সূচনা হবে। তবে এই যে টাকা, এই টাকার কিভাবে কি মেলার যে খরচ, সেই খরচ কিন্তু দেখানো হয়নি বলেই অভিযোগ করতে শুরু করেছে ঘাটালের যে বিজেপি বিধায়ক শীতল কপাট। তবে বিজেপি নয়, শুধু সিপিএমও কিন্তু কটাক্ষ করতে শুরু করেছে। বলছে ঘাটালে
অঞ্চলের গর্ব যে একটা শিশু মেলা, সেই শিশু মেলার ঐতিহ্যকে নষ্ট করেছে। তবে এখন দেখার এই যে শাসক দল এবং বিরোধীর যে তরজা, এই তরজা কতক্ষণ চলে এবং এই টাকার যে উৎস, সেই টাকার উৎস এবং কিভাবে আজও যে 1,49,00,000 টাকা এবারে যে টেন্ডার উঠেছে সেই আদেও কি হিসাব দেখানো হয় কিনা। মধুবন্তী। ধন্যবাদ মধুসূদন। কথা বললাম আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে। আর এবার যে খবরে নজর রাখবো তা হলো তৃণমূল নেতা কাজল শেখ। তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তিনি যেটা বলেছেন যে অনুপম ভালো ছেলে, বিজেপির নীতি আদর্শ মানতে পারছে না, তৃণমূলে আসতে চাইলে স্বাগত। বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে একেবারে এই বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা কাজল শেখের। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলার কোর কমিটির সদস্য কাজল শেখের আরও দাবি, তৃণমূলে আসতে হলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে অনুপম হাজরাকে। কাজল শেখের মন্তব্যের পর অনুপম হাজরার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা কিন্তু আরও উস্কে গেল। কাজল শেখ কি বলেছেন শোনাবো। দেখুন, অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ওর সঙ্গে আমি মিশেছি। এখন যদিও আমার দলে সে নেই, সে বর্তমানে বিজেপি দলে আছে, কিন্তু যে ভালো তাকে ভালো বলবো, তাকে আমি খারাপ বলবো না। তো যেহেতু শিক্ষিত ছেলে, সম্ভবত সে বুঝতে পারছে অন্যায় কোথাও হচ্ছে। সারা ভারতবর্ষে বুকে বিজেপি যে জাতি ধর্ম মত নিয়ে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, অর্থ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, হয়তো সেটাকে মেনে নিতে পারছে না। সেজন্যই হয়তো অনেক সময় ভুল বকছে বা সত্য কথাটা বলছে। তো অনুপম যদি আমাদের দলে আসতে চায়, তো সেটা আমাদের রাজ্য নেতৃত্বের ব্যাপার। এ নিয়ে আরো জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, হ্যাঁ, একদমই তাই। দেখো মধুবন্তী, তুমি জানো যে কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পাশাপাশি তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য। তিনি এদিন অনুপমের যে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তিনি যে মন্তব্য করে বসলেন, তা কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে তিনি কিন্তু একটা অপশন বা একটা পথ তিনি কিন্তু দিয়ে রাখলেন অনুপমকে, যে অনুপম যদি তৃণমূলে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বাগত জানাচ্ছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। সেটা আর বলার অপেক্ষা রাখে না। এটা কাজল শেখ কিন্তু তার আকার ইঙ্গিত বা তার বক্তব্যে এদিন কলকাতা টিভির মুখোমুখি হয়ে সেটাই কিন্তু কাজল শেখ জানালেন। তার কারণ তুমি জানো, কাজল বলছে যে অনুপম খুব ভালো ছেলে, শিক্ষিত ছেলে, বিজেপির যে নীতি আদর্শ, অর্থাৎ তিনি বলছেন কাজল শেখ যে বিজেপি ধর্ম নিয়ে যেভাবে মানুষের সাথে মানুষের ভেদাভেদ, মানুষের সাথে মানুষের যে খুনোখুনির একটা পরিবেশ তৈরি করছে, বিজেপির যে একটা সাম্প্রদায়িক দল, সেই দলের যে নীতি আদর্শে বা চলার পথে কিন্তু অনুপমের পছন্দ নাই, না পছন্দ। খুব স্বাভাবিকভাবেই অনুপমকে কখনো কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য বিজেপির বিরুদ্ধে কখনো বিস্ফোরক হয়ে উঠছে অনুপম, কখনো তুমি জানো যে সুকান্ত মজুমদার বলো, অমিতাভ চক্রবর্তী বলো, যে সম্পাদক আছেন তাদের বিরুদ্ধে কিন্তু সিন্ডিকেটের দুর্নীতির অভিযোগ চলছে। অনুপম কখনো বলছেন যে আমি এ রাজ্যে বিজেপি চোরমুক্ত করতে যাই, কখনো অনুপম তুমি জানো যে ফলক বিতর্কে তৃণমূলের যে 14 দিন ধরে আন্দোলন চলছিল শান্তিনিকেতনে, সেখানে সেই তৃণমূলের ধর্ষা মঞ্চের সামনেই শুধু উঠতে বাকি ছিল, সেই মঞ্চে চলে এসেছিল। এই যে একটা বিষয় সামনে অনুপমের যেটা বিষয়, যে অনুপমের যেটা অস্বস্তিকর, তিনি জাতীয় সম্পাদক অথচ তার দলে যে জায়গা পাওয়াটা দরকার সেটা কিন্তু সেভাবে পাচ্ছেন না, এমনটাই বীরভূমের রাজনৈতিক মহল মনে করছেন। কিন্তু অনুপমের পরিচয় কি, অনুপম কোথা থেকে গেছেন? অনুপম কিন্তু তৃণমূলেরই একজন সৈনিক ছিলেন, বোলপুর লোকসভা থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে এসে জিতেছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু বিজেপিতে যোগদান করেছিল। খুব স্বাভাবিকভাবেই কাজল শেখের আজকে বক্তব্য কিন্তু অনেকটাই উস্কে দিল যে অনুপম যদি তৃণমূলে আসতে চায় তাহলে কিন্তু স্বাগত, তবে তৃণমূলের যে পদ্ধতি বা নিয়ম শৃঙ্খলা রয়েছে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেই সেই পদ্ধতিতে কিন্তু আসতে হবে, এমনটাই কিন্তু কাজল শেখ কিন্তু একটা দিকে কিন্তু দরজা খুলে রাখলো। দেখো, অবশ্যই যাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচ্য বিষয় বা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কেন্দ্রবিন্দু বিতর্কের, সেটা হচ্ছে অনুপম হাজরা। অনুপম তুমি জানো যে একাধিকবার তুমি জানো যে বিজেপির রাজ্য যারা নেতৃত্বে যারা ক্ষমতায় রয়েছেন তাদের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন, বিশেষ করে কাটমানি থেকে শুরু করে সিন্ডিকেট যে চালাচ্ছে সেই বিষয়ে তারা মুখ খুলেছেন। শুধু তাই নয়, সুকান্ত মজুমদারকে পরামর্শ দিচ্ছেন যে নিজের সংসদ এলাকা সে এলাকা নজর দিতে, না হলে আগামী দিনে সেখানে ফল খারাপ হতে পারে। এই যে অনুপমের যে বক্তব্য, খুব স্বাভাবিকভাবেই অনুপম
এই যে বছর ঘুরলেই যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগেই অনুপম কি তাহলে আবার নতুন করে তৃণমূলে আসতে চলেছেন? এটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন এবং এই মুহূর্তের আজকের দিনে সবচেয়ে কিন্তু বড় এবং গুরুত্বপূর্ণ খবর। দেখো অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এই অনুপম হাজরার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি ব্যস্ত আছেন। পরবর্তী সময় আবারও যোগাযোগ করব। আপাতত মনা, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা রাজবংশীর সঙ্গে। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনাদের জানিয়ে রাখি, প্রয়াত গায়ক অনুপ ঘোষাল, যেমনটা জানা যাচ্ছে উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল, তিনি প্রয়াত। গুপি গাইন বাঘা বাইন, ছোটবেলা থেকে তার এই গান শুনেই কিন্তু আমরা বড় হয়েছি এবং গভীরভাবে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অনুপ ঘোষালের মৃত্যুতে। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে তিনি গান গেয়েছেন। উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক ছিলেন অনুপ ঘোষাল। অনুপ ঘোষালের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে গান গেয়েছেন অনুপ ঘোষাল। ছোটদের অনেক গান তিনি গেয়েছেন, আমরা জানি। উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক ছিলেন অনুপ ঘোষাল। অনুপ ঘোষালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত অনুপ ঘোষাল আমাদের তার সঙ্গে পরিচয় হয় সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন ছবির মাধ্যমে এবং তারপর একাধিক ছবিতে তার গান গেয়েছেন অনুপ ঘোষাল এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিয়েটিভ হেড কলকাতা টিভির প্রীতম বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রীতম, অনুপ ঘোষাল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার কত বয়স হয়েছিল, তিনি কি চিকিৎসাধীন ছিলেন, তার শারীরিক অবস্থা কিরকম ছিল জানতে চাইবো তোমার কাছে। অনুপ ঘোষাল অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন এবং মোটামুটি তাকে গানের জগতে সেভাবে প্লেব্যাক সিঙ্গিং বা অন্যান্য অনুষ্ঠানে আমরা তাকে অনেকদিনই পাইনি। এখন অনুপ ঘোষালের প্রয়াণটার মধ্য দিয়ে বাঙালি যারা সঙ্গীতানুরাগী তাদের প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে গুপি গাইনের গলা। 1969 সালের যে ছবি গুপি গাইন বাঘা বাইন সত্যজিৎ রায়, সেই গানের মধ্য দিয়ে সেই ছবিতে গুপি গাইনের গলায় কণ্ঠ দিয়েছিলেন অনুপ ঘোষাল এবং সেই গানগুলোর জনপ্রিয়তা এবং তার একটা নিজস্ব ভঙ্গিমা ছিল। আমরা সেই সময় 60-এর দশক বাংলা গায়ক গায়কির একটা স্বর্ণযুগ। সে সময় হেমন্ত, মান্না, শ্যামল, সতীনাথ, আরতি, সন্ধ্যা এসবের বাইরেও অনুপ ঘোষালের গলার মধ্যে একটা অন্য ধরনের মাদকতা ছিল। সেটা আমরা হীরক রাজার দেশেতেও পেয়েছি, সেটা আমরা তপন সিনহার ছবিতেও পেয়েছি এবং বিশেষ করে বলিউডের কথা যদি বলি, শেখর কাপুর পরিচালিত মাসুম ছবিতে অনুপ ঘোষালের গান খুবই জনপ্রিয় হয়েছিল। তো সুতরাং অনুপ ঘোষালের গানের কথাতেই বলতে হয় যে মানে উনি একটা অসীম দেশে অসীম পাখির মতোই হারিয়ে গেলেন আজকে এই শীতের জায়গার দিকে মধুবন। কথা বললাম কলকাতা টিভির ক্রিয়েটিভ হেড প্রীতম বিশ্বাসের সঙ্গে। প্রয়াত গায়ক অনুপ ঘোষাল উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে গান গেয়েছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মন্দির বাজারের খবরে নজর রাখবো। মন্দির বাজারে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এই তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে জেনে নেব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছে। কোয়েল, কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে?
একেবারেই দেখো মধুবন্তী, তোমাকে জানিয়ে রাখবো, একদিকে যখন রাজ্যে 100 দিনের কাজের বকেয়া টাকার দাবি নিয়ে এই মাসের শেষান্তের দিকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার কথা শোনা যাচ্ছে, এবং অপরদিকে কিন্তু আবার এই রাজ্যেই 100 দিনের কাজ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপির বিভিন্ন নেতা থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা। ঠিক এই আবহের মধ্যে এবার কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার যে মন্দিরবাজার থানা এলাকা রয়েছে সেখানেই কিন্তু 100 দিনের কাজ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, এবং যেমনটা দেখা গিয়েছে এই মন্দিরবাজার থানা এলাকায় যে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে এবার কিন্তু যে জব কার্ড, সেই জব কার্ডে দুর্নীতির ছবি উঠে এসেছে। এই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা সেই রঞ্জিত হালদার তিনি কিন্তু আরটিআই করেন, এবং সেখানে যেমনটা তথ্য উঠে এসেছে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকারই মন্টু ঘোষ নামে এক ব্যক্তি, যার দাবি যে তার নামে যে জব কার্ড রয়েছে তিনি আদৌ জানতেন না, অথচ সেই জব কার্ডে কাজ দেখিয়েই কিন্তু একাধিকবার টাকা তুলে নেওয়া হয়েছে, এবং সেই টাকা কে তুলেছে? ওই এলাকারই অন্য আরেক মন্টু ঘোষ নামে ব্যক্তি। এই যে মন্টু ঘোষ যার নামে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তিনি কিন্তু তৃণমূলের একজন কর্মী বলে জানা যাচ্ছে, এবং এই মন্টু ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তিনি যেমনটা দাবি করছেন যে একটা সময় এই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে অস্থায়ী কর্মী হিসেবে তিনি কাজ করেছিলেন, সেই কাজের টাকাই তিনি পেয়েছেন। অপরদিকে এই ঘটনা জানাজানির পর কিন্তু যে বঞ্চিত মন্টু ঘোষ যার নামে জব কার্ড নেই অথচ তার জব কার্ড দেখিয়ে অন্য কেউ টাকা তুলে নিয়েছে, তিনি এই ঘটনায় কিন্তু আদালতের দ্বারস্থ হন, এবং আদালতের তরফে মন্দিরবাজার থানাকে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনায় অভিযুক্ত যে মন্টু ঘোষ তৃণমূল কর্মী হিসেবে যার পরিচয় উঠে এসেছে তার বিরুদ্ধে একাধিক কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্তে নেমেছে মন্দিরবাজার থানার পুলিশ। অপরদিকে কিন্তু এই যে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের যে প্রাক্তন প্রধান রয়েছেন তথা তৃণমূল নেতা বর্তমানে, তিনি জানিয়েছেন এভাবে 100 দিনের যে কাজের টাকা বা জব কার্ডের কাজের যে টাকা সেটা অন্য খাতে কোনোভাবেই দেওয়া যায় না, এবং পাশাপাশি তিনি দাবি জানিয়েছেন তিনি যে সময় পঞ্চায়েত প্রধান ছিলেন সেই সময় কোনো এই ধরনের দুর্নীতি হয়নি। অপরদিকে আমরা কিন্তু কথা বলেছিলাম মন্দিরবাজারের যে এখন পুলিশ এই তদন্ত করছে এবং তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানিয়ে দিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কথা বললাম আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। মাত্র 10 মাসের ব্যবধানে 2000-এর বেশি কৃষক আত্মহত্যা করেছে মহারাষ্ট্রে। রাজ্য বিধানসভায় বিভাগীয় মন্ত্রীর দেওয়া তথ্যে এমনই দাবি করা হয়েছে। প্রায় সব ক্ষেত্রেই ঋণের বোঝা সামাল দিতে না পারার কারণে আত্মহত্যার পথই বেছে নিচ্ছে কৃষকরা। ডাবল ইঞ্জিন সরকারে চরম বিপদে অন্নদাতারা। মহারাষ্ট্র বিধানসভায় কংগ্রেস সদস্য কুণাল পাতিল গত জানুয়ারি থেকে অক্টোবরে রাজ্যে কতজন কৃষক আত্মহত্যা করেছেন তা জানতে চান অধিবেশনে। রাজ্যের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী অনিল ভাইদাস পাতিল তাঁর জবাবে জানান, ওই 10 মাসে গোটা রাজ্যে মোট 2366 জন কৃষক আত্মহত্যা করেছেন। কংগ্রেসের দাবি, ফসলের ন্যায্য দাম না পাওয়ার ফলে ব্যাংক বা মহাজনের কাছ থেকে নেওয়া মোটা অঙ্কের ঋণের বোঝা বইতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কৃষকরা, অথচ সরকারের সেদিকে নজর নেই। ফসলের দাম পাওয়ার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের নিষ্ক্রিয়তার মূল্য দিতে বাধ্য হচ্ছে কৃষক পরিবারগুলি। নিহত কৃষকদের পরিবার প্রতি 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। রাজ্যের অমরাবতী রাজস্ব বিভাগে সর্বাধিক 951টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ছত্রপতি শিবাজী সম্ভাজিনগর বিভাগে 277 জন কৃষক আত্মহত্যা করেছেন। তবে মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার ঘটনা সারা দেশের তুলনায় বেশি, কিন্তু মাত্র 10 মাসের ব্যবধানে আত্মহত্যার সংখ্যা 2000 ছাড়িয়ে যাওয়া মহারাষ্ট্রে গেরুয়া সরকারের কাছে যথেষ্ট বিড়ম্বনার কারণ বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। আর এবার যে খবরে নজর রাখবো, সংসদ হানার ঘটনায় মাস্টার মাইন্ড ললিত ঝার 7 দিনের পুলিশ হেফাজত। জানিয়ে রাখি, সংসদ হানার ঘটনার মাস্টার মাইন্ড ললিত ঝা 7 দিনের পুলিশ হেফাজত। আজই ললিতকে কোর্টে পেশ করা হয় এবং ললিত ঝাকে হেফাজতে চেয়েছিল দিল্লি পুলিশ, এবং ললিত ঝায়ের 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। সংসদের হানাদারির মাস্টার মাইন্ড এই ললিত ঝা, সঙ্গে তার সহযোগী 6 জন রয়েছেন, এবং সংসদের হানাদারির মূল চক্রী মাস্টার মাইন্ড ললিত ঝা, তাকে কিন্তু 7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে।
এর আগে আমরা অনেক চাঞ্চল্যকর তথ্যই পুলিশের কাছ থেকে পেয়েছি। পুলিশের যেটা দাবি ছিল যে তথ্য প্রমাণ লোপাট করতে সহযোগীদের মোবাইল ফোন পুড়িয়ে দেয় ললিত, রাজস্থানে পুড়িয়ে দেয় সেই ফোনগুলিকে। ওই ঘটনায় অভিযুক্ত মনোরঞ্জন ডি, সাগর শর্মা, অমল ধনরাজ, শিন্ডে, নীলম দেবী চারজনের ফোনই পুড়িয়ে দেয় ললিত এবং বিশেষ জুতো ব্যবহারের কথা জানা যায়। পাশাপাশি 1 বছরের পরিকল্পনা ছিল এমনটাই পুলিশের তথ্যে উঠে আসে। ললিত ঝায়ের 7 দিনের পুলিশ হেফাজত, আজ ললিতকে কোর্টে পেশ করা হয়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, কি জানা যাচ্ছে? দেখো, আমরা সকলেই জানি যে বুধবার দিন যে হামলার ঘটনা ঘটেছিল সংসদে, সেই হামলার ঘটনার প্রেক্ষিতে প্রধান চক্রী হিসেবে ললিত ঝায়ের নাম সামনে আসলেও তাকে প্রথমে ধরতে পারেনি। বৃহস্পতিবার রাতে ললিত ঝাকে ধরে পুলিশ এবং যে 4 জন ছিল সেই 4 জনের জন্য, অর্থাৎ সাগর, নীলম, অমল শিন্ডে এবং মনোরঞ্জন ডি, এদের 4 জনের জন্য 15 দিন হেফাজতে চেয়েছিল পুলিশ, কিন্তু দিল্লি পুলিশকে এই 4 জনকে 7 দিনের হেফাজত দেওয়া হয়। বৃহস্পতিবার বেশ রাতেই ধরা পড়েন ললিত ঝা। ললিত ঝাকে আজকে পেশ করা হয়েছিল, তাকে 7 দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। ললিত ঝাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনে প্রধান উদ্দেশ্য কি ছিল এদের, সেই বিষয়টি জানার চেষ্টা করবে দিল্লি পুলিশ। পাশাপাশি যারা সংসদে গিয়েছিল তাদেরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে, তাদের সঙ্গে একসঙ্গে বসিয়ে ললিত ঝাকে জিজ্ঞাসাবাদেরও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে ললিত ঝায়ের সঙ্গে কলকাতার যোগ এবং তার পাশাপাশি কতদিন ধরে পরিকল্পনা, এই পরিকল্পনার পেছনে আর কেউ আছে কিনা, প্রত্যেকটি বিষয় খতিয়ে জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা। মধুবন্তী। ধন্যবাদ অঙ্কুর। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। ললিত ঝায়ের 7 দিনের পুলিশ হেফাজত। সংসদ তাণ্ডব কাণ্ডে মাস্টারমাইন্ড ললিত ঝা 7 দিনের পুলিশ হেফাজত এবং যেটা জানা যাচ্ছে যে সমস্ত তথ্য পুলিশ পেয়েছে সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ তো করা হবে এবং তার জন্যই পুলিশ হেফাজত চায়। দিল্লি পুলিশের হেফাজত 7 দিনের। জানা যাচ্ছে মাস্টারমাইন্ড ললিত ঝা 7 দিনের পুলিশ হেফাজত। অবশ্যই খবরের দিকে আমাদের নজর থাকবে, চোখ রাখবো পরের খবরে। ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির করা আদালত অবমাননার মামলায় আইপিএস অফিসার সম্পদ কুমারকে 15 দিনের কারাদণ্ড। কারাদণ্ডের নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের, তবে এই রায় 30 দিন পর কার্যকরী হবে এমনটাই জানিয়েছে আদালত। রায়ের বিরুদ্ধে আবেদন করার জন্য ওই অফিসারকে এই সময় দিয়েছে বিচারপতি এস.এস. সুন্দর ও বিচারপতি সুন্দর মোহনের ডিভিশন বেঞ্চ। 2013 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ ফিক্সিং এ এবং বেটিং এ ধোনি যুক্ত ছিলেন সম্পদ কুমার এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করা হয়। এরপর ধোনি মানহানির মামলা করেন। আইপিএল এ তদন্তের শুরুতে যুক্ত ছিলেন সম্পদ কুমার। ধোনি আদালতে আর্জি জানান কেউ যেন ভবিষ্যতে এমন মানহানিকর মন্তব্য না করেন। কুমার সহ অন্যান্যরা আদালতে লিখিত বক্তব্য পেশ করেন। লিখিত বক্তব্যেও কুমার মানহানিকর মন্তব্য করেছেন বলে ধোনি আদালত অবমাননার মামলা করেন আর সেই মামলায় সম্পদ কুমারকে 15 দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট। জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এসএসকেএমে চিকিৎসাধীন এবং তার যে কেবিন জানা যাচ্ছে সেই কেবিনে সিসিটিভির নজরদারি রাখা হবে। অর্থাৎ এসএসকেএমে যে কেবিনে বালু রয়েছেন সেখানে কিন্তু এবার সিসিটিভি বসানো হবে। সিসিটিভির বদলে সিসিটিভি খোলা হবে এবং সেই সিসিটিভির বদলে সিআরপিএফ এর নজরদারি, অর্থাৎ সিসিটিভি বসানো আগেই হয়েছিল এবং তারপর সিআরপিএফ এর নজরদারির কথা ভাবা হয়েছে। জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে ইডির অনুমতি প্রয়োজন, নির্দেশ কলকাতা হাইকোর্টের। জানি রাখি জ্যোতিপ্রিয় মল্লিক চিকিৎসাধীন এসএসকেএমে, সেখানে যে কেবিনে সিসিটিভি ছিল সেই সিসিটিভির পরিবর্তে এবার সিআরপিএফ এর নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে ইডির অনুমতি প্রয়োজন, নির্দেশ কলকাতা হাইকোর্টের। 4টে 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।